প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা, ভোটের দিন বা আগে গণভোট আয়োজন সহ একগুচ্ছ পরামর্শ ঐকমত্য কমিশনের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট বিষয়ে সংযুক্তির দাবি এনসিপির। সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ইসিতে জামায়াত প্রতিনিধি দল। জাতীয় নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে রাখতে সচেষ্ট সরকার, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে থাকবে সর্বোচ্চ সতর্কতা। ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। মুফতি মুহিবুল্লাহ অপহরণের ঘটনা সাজানো, প্রেস ব্রিফিংয়ে দাবি পুলিশের। মানসিক সুস্থতা ও পেছনের কারণে খতিয়ে দেখা হচ্ছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহেল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 12টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছান কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে সুপারিশমালা জমা দেওয়ার মাধ্যমে ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। সরকারকে ডানে বামে না গিয়ে ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দিবে না। জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করার কথা বলেন তিনি। জামায়াতের উদ্দেশ্যে আরো বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন। নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালবাহানা বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, প্রথমার্ধে নির্বাচন দিতেই হবে। নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় জামায়াত ইসলামী। কারণ হিসেবে দলটি বলছে, জাতীয় সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কার নিয়ে জাতিকে জানাতে হবে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 18 দফা দাবি পেশ করেছেন তারা। বলেন, সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো ইসিকে জনসমক্ষে প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। একই দিনে ভোট হলে সহিংসতার আশঙ্কা থাকে, ফলে গণভোটও ব্যাহত হতে পারে। এদিকে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে জামায়াত। সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে। তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে, এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়। একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কি হবে?
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের নোট অফ ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, এমনটি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে দেশের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ। জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চায় এনসিপি। সে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে, সেগুলো গণভোটে যাবে। সংবিধান সংস্কারের বিষয়ে জনগণ রায় দেবে। জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আদেশ জারি করার আহ্বান জানান তিনি। এনসিপিকে শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেও অভিযোগ করেন নাহিদ। রাজনৈতিকভাবে শাপলা প্রতীক আদায় না হলে রাজপথের মাধ্যমে আদায় করার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। খুবই স্পষ্ট করেছি, জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ। আর এই বাহিনী কিন্তু আমরা 8 দিন না 9 দিনের জন্য আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলই কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবে সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশিদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে। জানান, ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য কারো উদ্বেগের কিছু নেই। সব পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ। আর সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি সিনেট শুনানিতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদেরকে সমন্বয় রাখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশিদের শঙ্কা নেই দাবি করে আগ্রহী রাষ্ট্র ও সংস্থা চাইলে পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে বলে জানান উপদেষ্টা। নির্বাচন কমিশন এটি দেখভাল করলেও এই অজুহাতে কেউ যেন অহেতুক বিতর্ক তৈরি করতে না পারে, সেই ভাবনার কথাও বলেন তৌহিদ হোসেন। আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এই পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে ভারত। দিল্লি সফররত সাংবাদিকদের কাছে এই অবস্থান দেশটির পররাষ্ট্র সচিব স্পষ্ট করলেও গেল 3 নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করাই হতাশার কথা জানান তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিপূর্ণ ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেননি। আসে ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গ। জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। তৌহিদ হোসেন বলেন, সমস্যা সৃষ্টি হয় এমন কাউকে জাতিসংঘের মিশন প্রধান হিসেবে ঢাকা চায় না। সমস্যা সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, এরকম কেউ আসবে না।
বাংলাদেশের শ্রমবাজার ফের চালুর চেষ্টা বাহরাইন সফরে করার কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর আপিল বিভাগের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে আনা হয় 15শ সংশোধনী। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। এরই প্রেক্ষিতে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানি হয়। এদিন তত্ত্বাবধায়ক ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, এই ব্যবস্থার ধারণা একদমই ব্যতিক্রম। রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে বাস্তবায়ন কবে? সাংবাদিকদের এমন প্রশ্নে শিশির মনির বলেন, সংসদ বিলুপ্তির বিষয় না থাকায় আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে, নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা 2 নভেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে 2 নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন। আগামী 2 তারিখে 2 নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। টঙ্গী থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ অসত্য, এই তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক। তিনি জানান, মহিবুল্লাহ মানসিকভাবে সুস্থ নন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখেছেন মামলার বর্ণনার সঙ্গে বাস্তবতা মিলছে না। এ ঘটনা কেন সাজানো হলো, এর পেছনে আর কেউ আছেন কিনা তার খোঁজ করছে পুলিশ। অনেক রাতে পঞ্চগড় নামছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার TNT বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি। তার অভিযোগ, 22 অক্টোবর সকাল 7টার দিকে তাকে অপহরণ করা হয়। শিলমনে CNG ফিলিং স্টেশনের সামনে কয়েকজন তাকে তুলে নেয় একটি অ্যাম্বুলেন্সে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ বলছে, মহিবুল্লাহ বাসা থেকে বের হন 6টা 52 মিনিটে।
6:53 মসজিদ ছাড়েন। তিনি আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন 6:54 দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্লেষণ, তাকে পথরোধ করে অপহরণ করা হয়নি। ফুটেজে বিষয়টি ধরা পড়ায় মহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন তা। কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মহিবুল্লাহ গা ঢাকা দিয়েছিলেন, তিনি মানসিকভাবে অসুস্থ। ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে, সেটার সত্যতা আমরা পাচ্ছি না। মহিবুল্লাহর এমন অভিযোগ তোলার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আরো কারো জড়িত রয়েছে কিনা এটি এখনো আমরা স্পষ্ট করতে পারিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবেন সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত। কারণ নির্বাচন কমিশন বস্তুত পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজগুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই নাই। সুতরাং সেই বিষয়টা আরও বেশি প্রযোজ্য আজকে, যে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে, যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে। এটা একটা বিষয় আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে ইউকে, আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোটিং ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক গভীর অনেক দীর্ঘদিনের সম্পর্ক। এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চাই, আরও কার্যকর করতে চাই, দুদেশের সম্পর্ক আরও উন্নয়ন করতে চাই, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি এবং আমাদের যারা লোকজন কাজ করছে, একটা বড় ডায়াসপোরা আছে আমাদের ইউকেতে, তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে। হ্যাঁ, ওনারা জানতে চাচ্ছেন স্বাভাবিকভাবে সবসময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবে কবে এটা ওনারা জানতে চেয়েছেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে। তবে এই বিষয়ে আলোচনার খুব বেশি কিছু নাই, কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন, এটা পরিষ্কার। দিনক্ষণ ওনার। দর্শক, কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি ছিলাম সেখানে। দুর্নীতি অনিয়মের অভিযোগে সরিয়ে দেওয়া হলো গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে। এক গ্রেড নামিয়ে তাকে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী করে রিজার্ভে রাখা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করবেন খালিকুজ্জামান চৌধুরী। 2020 সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয় শামীম আক্তারকে। দায়িত্ব পালনকালে তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময়ে অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তার নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। শামীম আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে একাধিক অনুসন্ধান চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে। সাভারে 2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদের জিম্মি করে মিথ্যা জবানবন্দি নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবির বলেন, সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে সিটি বিশ্ববিদ্যালয়। সেদিন রাতে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে জোরপূর্বক জিম্মি করে জবানবন্দি নেওয়া হয়েছে। সেই ভিডিও প্রচার করে একতরফাভাবে ড্যাফোডিলের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দায়ী করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত দোষীদের শনাক্ত করা যাবে। বিকেল 3টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়, ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবননাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিডিয়া কভারেজ করানো হয়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হয়ে আজ সকালে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ব্রিফিংয়ে তারা জানায় ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। তারা আরও জানায় প্রবল ঘূর্ণিঝড় মন্থা কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ জানায় মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূলে বড় ঝুঁকি নেই, তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, পরবর্তীতে এটা স্থলভাগের উপর দিয়ে বাংলাদেশের পশ্চিম অংশে এটা প্রবেশ করতে পারে। তখন শুধু বাংলাদেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতটা আগামীকালকে দুপুরের পর বা বিকালের দিকে শুরু হতে পারে এবং পরবর্তীতে আরও 2-3 দিন এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকতে পারে।